হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে শুরু করেছিলাম অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আলোকীয় যন্ত্রের চ্যাপ্টার। তো ফান্ডামেন্টাল জিনিসগুলো আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি। তো এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব যেটা আমাদের এইচএস পরীক্ষাতে ইম্পর্টেন্ট। তোমরা কিছুটা ক্লাস 10 এ পড়েছো বায়োলজিতে। দৃষ্টি যে সমস্যা, যে একটা স্বাভাবিক চোখ তার নিকট বিন্দু বলো কিংবা দূরবিন্দু বলো, যেগুলো একটা ফিক্স ভ্যালু রয়েছে। তো বিভিন্ন শারীরিক কারণে যদি কোনো কারণে এই চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয় কিংবা চক্ষু লেন্সের সাইজের পরিবর্তন হয়, তো তার জন্য বিভিন্ন রকমের দৃষ্টিজনিত সমস্যা সৃষ্টি হয়। তো সেই সমস্যাগুলো সম্বন্ধে জানবো। আমাদের সিলেবাসে যে চারটে রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা ফার্স্ট দুটো আলোচনা করব, অর্থাৎ হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া, এবং নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রেসবায়োপিয়া এবং অ্যাস্টিগম্যাটিজম। তো তোমাদের বইতে দেখবে 720 পেজে রয়েছে এই আলোচনাটা। তাহলে টপিক হচ্ছে ডিফেক্টস। এই যে ডিফেক্টস রয়েছে, দৃষ্টি ক্ষেত্রে কি ডিফেক্টস? ডিফেক্টস অফ ভিশন। তাহলে নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার এবং প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা রেটিনা। এবার কোনো কারণে যদি প্রতিবিম্ব রেটিনার পেছনে তৈরি হয়ে যায় কিংবা রেটিনা তৈরি না হয় রেটিনার সামনে তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা স্পষ্ট প্রতিবিম্ব তখন কিন্তু দেখতে পাই না। তো তখন একটা সমস্যা সৃষ্টি হয়। তো এই সমস্যা কিভাবে দূরীকরণ করবো সেটাও আলোচনা করতে হবে, এবং এই সমস্যাটা কেন সৃষ্টি হলো সেটাও আলোচনা করতে হবে। তো ক্লাস 10 এ আমরা ভৌত বিজ্ঞানও পড়েছি, এটা জীবন বিজ্ঞানও পড়েছি। তো সেটা আমরা আবার আলোচনা করে নেবো ক্লাস 12 এ, যেহেতু পরীক্ষাতে আসে। তো সবচেয়ে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যেটাকে আমরা বাংলায় বলি দীর্ঘদৃষ্টি। অর্থাৎ দূরের জিনিস পরিষ্কার দেখতে পায় কিন্তু কাছের জিনিস এই ব্যক্তি কিন্তু পরিষ্কার দেখতে পারে না, তার মানে ওনার দীর্ঘদৃষ্টি সমস্যা রয়েছে। সেকেন্ড হচ্ছে মায়োপিয়া। একে বলা হয় কি না, একে বলা হচ্ছে স্বল্প দৃষ্টি মায়োপিয়া, যাকে বলছি কি না শর্ট সাইটনেস। অর্থাৎ কাছের জিনিস উনি পরিষ্কার দেখতে পান কিন্তু দূরের জিনিস কিন্তু পরিষ্কার দেখতে পান না। তো এই দুটো আমাদের এই ভিডিওতে আলোচনা করতে হবে। আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া। আর চতুর্থ যেটা রয়েছে প্রেসবায়োপিয়া, অনেক সময় চার্লসের রোগও বলা হয়। সাধারণত 40-এর পর এটা হয়ে থাকে, কারণ হচ্ছে যে আমাদের ভেতরে যে পেশিগুলো রয়েছে চোখের মধ্যে, সেই পেশিগুলো শিথিলতার জন্য সৃষ্টি হয়ে থাকে এরকম প্রবলেম। তো এটা হচ্ছে প্রেসবায়োপিয়া, একে আমরা বাংলায় বলি ক্ষীণ দৃষ্টি। আরেকটা রয়েছে অ্যাস্টিগম্যাটিজম। এটাকে আমরা বাংলায় বলি বিষম দৃষ্টি। তাহলে সবচেয়ে প্রথম হচ্ছে হাইপারমেট্রোপিয়া, তারপরে হচ্ছে মায়োপিয়া, তারপরে হচ্ছে প্রেসবায়োপিয়া এবং অ্যাস্টিগম্যাটিজম। বাংলায় সবচেয়ে প্রথম হচ্ছে দীর্ঘদৃষ্টি, তারপরে হচ্ছে কি না স্বল্প দৃষ্টি, তারপরে যেটা আমরা বলছি ক্ষীণ দৃষ্টি, তারপরে বলছি যেটা আমরা কি না বিষম দৃষ্টি। তো এই যে প্রবলেমগুলোর মধ্যে আমরা কিন্তু এই ভিডিওতে এই দুটোই পরীক্ষাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শেষের দুটো অতটা ইম্পর্টেন্ট নয়, আসতে পারে ছোট প্রশ্ন আসতে পারে, কিন্তু এই দুটো বড় প্রশ্নতেও আসতে পারে। তো সবচেয়ে প্রথমে আমরা আলোচনা শুরু করব হাইপারমেট্রোপিয়া। তো হাইপারমেট্রোপিয়ার কারণ কি, কেন হয় না, আমরা যে মানুষ এই সমস্যায় রয়েছেন তো ওনার ক্ষেত্রে কি হবে না, উনি দূরের বস্তু পরিষ্কার দেখতে পান কি দূরের কোনো জিনিসকে, কিন্তু কাছের বস্তু দেখতে গিয়ে কিন্তু সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যাটা কেন হয় না, কোনো কারণে যদি চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তোমরা বইটা একদম শুরুতেই রয়েছে, মাথায় রাখতে হবে। কোনো কারণে যদি চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এবং এটাকে অন্যভাবে বলতে পারি কিরকম, সেই চক্ষু লেন্সের যে সাইজটা রয়েছে সেটা যদি একটু ক্ষুদ্র হয়ে যায়, তাহলে কিন্তু এই হাইপারমেট্রোপিয়া কিংবা যেটাকে আমরা বলি দীর্ঘদৃষ্টি সমস্যাটা কিন্তু সৃষ্টি হয়। তো এটাকে এভাবে বলা যেতে পারে প্রত্যেকটা মানুষের চোখে একটা উপযোজন ক্ষমতার কিন্তু একটা নির্দিষ্ট সীমানা রয়েছে। তো এই ক্ষেত্রে সমস্যাটা কি হয়ে যাচ্ছে না, স্বাভাবিক কি হয় না, আমরা 25 সেন্টিমিটারের পর থেকে দেখতে পাই, তাহলে নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, সেই 25 সেন্টিমিটার না হয়, যেহেতু ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেছে, তার নিকট বিন্দুটা একটু দূরে হয়ে চলে যায়। তো এই সমস্যাটা হওয়ার জন্য প্রতিবিম্বটা কিন্তু রেটিনার মধ্যে তৈরি না হয়, সেটা রেটিনা পেছনে কিংবা বাইরের দিকে তৈরি হয়। তো এটাকে আমরা একটু আলোচনা করে নেব। সাপোজ এই যে আমরা জানলাম
এটাকে যদি আমরা ড্র করে বুঝতে চাই তাহলে কেমন হবে না, ভাবো এই ক্ষেত্রে যদি আমি এটা চক্ষু লেন্সের পজিশন ধরি, ঠিক আছে, চোখের পজিশন, তো এখানে যদি আমি এটাই ধরি যেহেতু চোখের লেন্সের বিহেভিয়ার উত্তর লেন্সের মতোই, তাহলে যদি এখানে আমি ভাবি যে এইটা ছিল অ্যাকচুয়াল একজন স্বাভাবিক ব্যক্তির জন্য নিকট বিন্দু এই এন ছিল, ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এইখান থেকে আলোর প্রতিসরণ হবে আর এখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। কিন্তু তোমরা যদি বইতে ডায়াগ্রাম দেখো 5.2 তে যে ডায়াগ্রামটা রয়েছে, তো সেই ক্ষেত্রে যদি দেখো প্রতিবিম্ব কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে না। কি হয়েছে প্রতিবিম্ব? প্রতিবিম্ব কিন্তু সৃষ্টি হয়েছে বাইরে, রেটিনার বাইরে কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। তো এটা একটা সমস্যা। কেন না, নিকট বিন্দু ওই ব্যক্তির জন্য যার এই ত্রুটিটা রয়েছে, নিকট বিন্দু মানে এখানে নেই, সে নিকট বিন্দুতে চলে এসেছে আর একটু দূরের দিকে চলে গেছে। স্বাভাবিক যদি 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার থেকে বেশি দিয়ে চলে গেছে, সে 30 35 40 50 এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে তখন কি বুঝতেই পারছো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিন্তু আমরা চাইছি প্রতিবিম্ব এখানে সৃষ্টি হোক, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, কিন্তু হচ্ছে সেটা এখানে। তো স্বাভাবিকভাবে ব্যক্তির কিন্তু দেখতে অসুবিধা হচ্ছে, উনি সুস্পষ্ট প্রতিবিম্ব কিন্তু দেখতে পাচ্ছেন না। এই সমস্যাটা কিন্তু দীর্ঘদৃষ্টিতে হয়। এটাকে আমরা দূরীকরণ করব কিভাবে, কি করলে এই সমস্যাটা ব্যক্তি হবে না? এই জন্য আমাদেরকে একটা উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যযুক্ত উত্তর লেন্স ব্যবহার করতে হবে। সেটা স্বাভাবিক চশমার আকারেই ব্যবহার করবো আমরা, সেটা চোখের সামনে থাকবে আর এভাবে থাকবে যাতে করে আলোর যে প্রতিসরণ হবে, আলোর প্রতিসরণের পর যেটা ঘটনাটা ঘটবে, প্রতিবিম্ব কিন্তু আলটিমেটলি এখানেই সৃষ্টি হবে। সেটা কিভাবে সম্ভব না, সেটার জন্য আমরা এখানে ড্র করে বোঝাতে পারবো। ধরো এটাই যদি আমি ধরি চোখের পজিশন এরকম, চক্ষু লেন্স এখানে থাকলো, এইবারে আমাদের আমি ধরো এটাই প্রধান অক্ষরের মতো ধরে নিচ্ছি যাতে করে ড্র করতে সুবিধা হয়। তো এই ক্ষেত্রে আমাদের ধরো এইটা হচ্ছে সেই নিকট বিন্দু যেটা স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে যেটা হয়, আর তার পাশে দেখবে তোমাদের বইতে একটা এন ড্যাশ বলে একটা পয়েন্ট রয়েছে যেখানে শিফট হয়ে গেছে ব্যক্তি এখন, যেহেতু এই দীর্ঘদৃষ্টি সমস্যায় আমি রয়েছেন এই জন্য নিকট বিন্দুটা এখানে চলে এসেছে। আমরা কি করছি না, যেখানে নিকট বিন্দুটা আছে জাস্ট তার সামনে একটা উত্তর লেন্সকে একটা প্লেস করে দিচ্ছি আমরা এইখানটা। ধরো এর ফোকাস দৈর্ঘ্য একটা নির্দিষ্ট মানে হবে যাতে করে আলোর প্রতিসরণের পর, তাহলে ধরো এই যে এন বিন্দু যেখানে রয়েছে সেখানে যদি আমি কোনো একটা বস্তুকে রাখি, সাপোজ এই এন বিন্দুতে একটা বস্তু আছে, তাহলে আলোক রশ্মি গেল, ঠিক আছে, যার পর স্বাভাবিকভাবে বুঝতে পারছো এখানে কি হবে না, এটাকে একটু বড় আঁকলে ভালো হতো, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হতো। তাহলে এখানে দেখো এরকম আলো প্রতিসরণ হলো, এই কৃত্রিম যে লেন্সটা উত্তর লেন্সটা নিয়েছি তারপরে চক্ষু লেন্সে, এবার হওয়ার পর সেটা কিন্তু এখানে রেটিনা যেখানে রয়েছে সেখানে কিন্তু মিলিত হবে এবং সেখানে একটা স্বরবিম্ব তৈরি করবে, অর্থাৎ এরকম। কিন্তু একটা কথা এখানে রয়েছে, এবারে উত্তর লেন্স যে বস্তুর ক্ষেত্রে যে প্রতিবিম্বটা সৃষ্টি করলো এখানে রেটিনাতে, এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা কি না, এই যে প্রতিসরণ হলো তোমরা বইতেও লক্ষ্য করে দেখতে পারো, যেটা 5.3 ডায়াগ্রামে রয়েছে, এইটা কোথা থেকে আসছে না, এইটা কিন্তু এইখান থেকে প্রতিশ্রুত হচ্ছে বলে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এইখান থেকে দেখো প্রতিশ্রুত কিন্তু হচ্ছে, ওই জন্য তোমরা দেখবে সব বইতেই লেখা থাকে এটা যে লেন্স দ্বারা যে প্রতিবিম্বটা সৃষ্টি হলো, এই ক্ষেত্রে দেখো সেইটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ না এখানে, সেটা কিন্তু একটা অসৎ বস্তু,
তাই না? ওই জন্য দেখো লেখা রয়েছে যে n যদি সদ্বিম্ব হয়, মানে n যদি একটা বিন্দু বস্তু হয়, তার একটা অসদ্বিম্ব সৃষ্টি হচ্ছে n ড্যাশে, সেখান থেকে যেন আলোকরশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তারপরে ফাইনালি গিয়ে এখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। ওই জন্য দেখো লেখা পাবে তোমরা যে n বিন্দু বস্তু হলে n ড্যাশ হবে উত্তল লেন্স দ্বারা সৃষ্টি ওর অসদ্বিম্ব। তাহলে অসদ্বিম্ব কি না, এইখানে বস্তু রাখা হয়েছে, তার জন্য এই ক্ষেত্রে একটা অসদ্বিম্ব সৃষ্টি হচ্ছে, তারপরে চক্ষু লেন্স থেকে প্রতিসরণ হওয়ার পর এখানে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। আর কি কি ধরা আছে না, সুস্থ মানুষের ক্ষেত্রে যে স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব হয় সেটা এই বিন্দু থেকেই ক্যালকুলেশনটা হবে, সেটা ক্যাপিটাল ডি ধরা আছে বইতে, তো আমরাও তাই ধরবো। আর যেহেতু ত্রুটিপূর্ণ চোখের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা এর সাপেক্ষে বের করতে হবে, সেটা কত, সেটাকে আমরা ধরছি স্মল ডি, সেটা হচ্ছে স্মল ডি। এবার আমাদের এখন ক্যালকুলেশন করে দেখাতে হবে যে যে লেন্সটা আমরা ব্যবহার করব সেই লেন্সের পাওয়ার কিংবা ক্ষমতা কত হবে। তো সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব না, সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লেন্সের যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা ব্যবহার করব। তো লেন্সের যে সাধারণ সমীকরণ আমরা জানি এইটা। তো এবার তোমরা দেখো বস্তু, তো বস্তু দূরত্ব কত d, সেটা আবার নেগেটিভ, আর v কত না সেটা হবে স্বাভাবিক মাইনাস d ধরবো, কারণ এখানে একটা অসদ্বিম্ব তৈরি হয়েছে, ঠিক আছে। এবার দেখো সো 1 বাই মাইনাস d ইকুয়ালস টু 1 বাই মাইনাস ক্যাপিটাল D ইকুয়ালস টু 1 বাই এমনি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মকই হয়। তাহলে এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি না 1 বাই d মাইনাস 1 বাই d ইকুয়ালস টু 1 বাই a। আর সবাই জানি আমরা এই d এর মানটা কত, এই d এর মান হচ্ছে স্বাভাবিক যে কোনো নরমাল মানুষের জন্য সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা লসাগু করলে কি পাবো না, লসাগু করলে আমরা পাচ্ছি এইটা পাচ্ছি 25 d 1 বাই 8। এবার এই যে d মাইনাস 25 বাই 25 d ইকুয়ালস টু 1 বাই 8, তো এইখান থেকে আমরা বলতে পারি যে লেন্সের যে ক্ষমতাটা হয়, যেহেতু এটা উত্তল লেন্স, যদি আমি এর মান সিজিএস এ বসাই, সেন্টিমিটারে বসাই, তাহলে অত ডায়াপ্টার কিন্তু হয়ে থাকে, তোমরা এটা কিন্তু লেন্স অধ্যায়েও পড়েছো। তো এইবার এই যে p ইকুয়ালস টু 100 বাই f থাকছে, আমরা এই ভ্যালুটাকে এখানে নিয়ে শিফট করব, অর্থাৎ আমরা 100 বাই d। তো তোমরা বইতেও দেখবে এক্সপ্রেশন, আমরা যেহেতু এটা সিজিএস এ করছি, কারণ 25টা বসিয়েছি আমরা সিজিএস এ 25 সেন্টিমিটার, তাই এটা 100 রয়েছে, এটা মাথায় রাখবে। কিন্তু অঙ্ক করার সময় এই ভ্যালুগুলো কিন্তু সিজিএস ই বসাবে, কারণ অঙ্ক করার সময় ফর্মুলাটা ডাইরেক্টলি তোমাকে হেল্প করবে তোমাদেরকে। তো এই ক্ষেত্রে এই যে p এর যে এক্সপ্রেশন রয়েছে তোমরা বইতেও দেখবে 100 বাই 25 d মাইনাস 25। তাহলে আমরা জাস্ট একটু সিম্পলিফিকেশন যদি করি, এখানে 25 আছে, এখানে 100 রয়েছে, তো ডিভাইড করলে 4 আসছে, তো 4 একটা থাকছে, আর এখানে যদি ভাবি তাহলে একটা 4, আবার আমরা কাজ করে এটা একটু সিম্পলিফিকেশন করে দিই, সো বাই কত থাকছে, তাহলে এখান থেকে 4 মাইনাস এরকম একটা থাকছে। তোমরা বইতেও দেখবে লেখা আছে 4 মাইনাস 100 বাই d ডায়াপ্টার। এই যে ডায়াপ্টার লেখা হচ্ছে, এই যে রাশিমালাটা, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। কেন পজিটিভ হবে না, দেখো আমরা এই যে এক্সপ্রেশনটা তাকালেই বুঝতে পারবে, স্মল d এর মানটা যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে কিন্তু ক্যাপিটাল D এর থেকে বেশি, অলওয়েজ বেশি। তাহলে স্মল d ইজ গ্রেটার দ্যান 25 সেন্টিমিটার। তাহলে একটা বড় রাশি সামনে থাকছে, তাহলে বিয়োগফল অবশ্যই কিন্তু ধনাত্মক হবে। তাহলে একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, তার ক্ষমতা অতটাই হবে,
কারণ এই ডি এর মান যত হবে ওই ব্যক্তির ক্ষেত্রে সেই হিসাবে কিন্তু ওনাকে যে চশমাটা দেওয়া হবে সেই উত্তর লেন্সের চশমা হবে এবং তার পাওয়ারটা এখান থেকে দেওয়া হবে, অবভিয়াসলি সেটা পজিটিভ পাওয়ার। তবে এখান থেকে আমরা জানলাম যে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা কিংবা দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে উত্তর লেন্স ব্যবহার করতে হবে এবং তার যে ক্ষমতা লেন্সের হবে এটা চশমাতে দেওয়া হবে সেটা কিন্তু এই ফর্মুলা ইউজ করে করতে পারবো। তো তোমরা অঙ্ক করার সময় সরাসরি ফর্মুলা বসিয়ে কিন্তু কত ক্ষমতা লেন্সটা কিংবা চশমাটা আপনাকে দিতে হবে সেটা কিন্তু ডাইরেক্টলি বের করে নিতে পারো এমসিকিউর ক্ষেত্রে কিংবা অঙ্কের ক্ষেত্রেও বের করে নিতে পারো। অনেকে সলভ করে বের করে, তোমরা এখানে মান জাস্ট পি এর ভ্যালুটা বসিয়ে দিলেই পি এর ভ্যালু কিন্তু পেয়ে যাবে। তোমার বইতে উদাহরণ অঙ্ক রয়েছে, এরপরেই রয়েছে, তোমরা দেখতে পারো। এইবারে আমরা যেটা আলোচনা করবো, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, সেটা হচ্ছে মায়োপিয়া। তো মায়োপিয়া তোমরা জানো বাংলায় সেটাকে আমরা কি বলি, সেটা বলি স্বল্প দৃষ্টি বলি। এবার স্বল্প দৃষ্টি মানে বুঝতেই পারছো কাছের জিনিস কিন্তু পরিষ্কার দেখতে পায় যে ব্যক্তি সমস্যা হয়েছে, কিন্তু ওনার দূরের যে ব্যাপারটা মানে দীর্ঘদৃষ্টি যেটা রয়েছে সেটা কিন্তু ভালো না। তার মানে কি উনি দূরের জিনিস কিন্তু পরিষ্কার দেখতে পান না। তো ওনার ক্ষেত্রে আমরা কি করব এবং কেন এরকম ঘটনাটি ঘটলো? না, স্বাভাবিকভাবে কোনো কারণে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমে গেছে কিংবা চক্ষু লেন্সের যে সাইজ সেইটা কিন্তু বেড়ে গেছে। তো দেখবে এই কারণটা তোমরা মাথায় রাখবে, ফোকাস দৈর্ঘ্য যদি হ্রাস পেয়ে যায় এবং অক্ষিগোলকের যদি, যেটা চোখের যে গোলকটা সেই অক্ষিগোলকের যদি আমরা বলি যে যেহেতু ফোকাস দৈর্ঘ্য এই ক্ষেত্রে হ্রাস পেয়ে গেছে তার মানে সাইজটা স্বাভাবিকভাবে অক্ষিগোলকে বেড়ে গেছে। তো এর জন্য কিন্তু স্বল্পদৃষ্টি কিংবা মায়োপিয়া হয়ে থাকে। তো এইটা সমস্যাটা কেমন সমস্যা না, সেটা ধরো যদি আমি ধরি এটা কিন্তু মায়োপিয়া, ধরো এটা যদি আমি চোখের পজিশনটা ধরি, এইবার একটু ভেবে দেখো, দূর থেকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এলো, দূর থেকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এলো, এই চক্ষু লেন্সের উপরে এসে পড়ল। যদি এটা আমি কেন্দ্রীয় রেখাটা ধরে যেরকম প্রধান অক্ষ হয়, তাহলে রেটিনাতে এখানে প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কথা। কিন্তু এই সমস্যায় যিনি রয়েছেন, যে যার চোখে এই সমস্যাটা রয়েছে মায়োপিয়া, ওনার ক্ষেত্রে কি হচ্ছে, দূরবিন্দু অসীমে থাকা উচিত কিন্তু দূরবিন্দু অসীমে নেই, অসীম থেকে কাছে চলে এসেছে, সেটা চোখের কাছাকাছি চলে এসেছে। চোখের কাছাকাছি মানে একদম গায়ে তা নয়, অসীম থেকে কাছে চলে এসেছে, কত কোন একটা বিন্দুতে চলে এসেছে। তো এই জন্য কি হচ্ছে না, ওনার কাছের তো তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন কিন্তু দূরের জিনিস কিন্তু সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন না একটা সার্টেন ডিসটেন্সের পর। তার মানে নিকট বিন্দুতে ওনার কিন্তু কোনো সমস্যা নেই, নিকট বিন্দুতে যেখানে ছিল সেখানেই আছে। কিন্তু এবারে প্রতিবিম্ব এখানে সৃষ্টি হওয়া উচিত, কিন্তু প্রতিবিম্ব কি হয়ে যাচ্ছে না, এইরকম রেটিনার সামনে কোন একটা বিন্দুতে কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এটা একটু সমস্যারই ব্যাপার। তার প্রতিবিম্ব স্পষ্ট কি করে উনি দেখবেন? তো স্বাভাবিকভাবে উনি দূরের জিনিস কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন না। তো তোমাদের বইতে দেখবে লক্ষ্য করে চিত্র নম্বর 5.4 এই জিনিসটা কিন্তু দেখানো রয়েছে। এবার হচ্ছে চোখের উপজন্য ক্ষমতা আমরা জানি একটা সীমিত রেঞ্জের মধ্যে থাকছে, ওই জন্য দেখবে বইতে লেখা রয়েছে দূরবিন্দু স্বাভাবিক চোখের দূরবিন্দুর মতো অসীম দূরত্বের থাকে না, যেটা আমি একটু আগে ধরে বললাম, সেটা কাছে চোখের কাছে একটু সরে আসে, ওই দিক থেকে সরে আসে। এইবারে আমরা যদি ধরি সরে এসছে, ধরো এই পজিশনটাই আমি যদি ধরি, এইখানে সরে এসছে ইনফিনিটি থেকে, তাহলে ইনফিনিটি থেকে যেহেতু এইখানে সরে এসছে, যদি আমি এরকম ধরি এইখানে সরে এসছে, এবার এই ক্ষেত্রে সমস্যাটা তোমরা ভেবে রাখো, এইখান থেকে এই আপতিত আলোক রশ্মিগুলো চোখে এসে পড়ছে, পড়ার পর যে প্রতিবিম্ব সেটা এইভাবে রেটিনাতে ফর্মেশন হচ্ছে। কিন্তু এটা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অসীম থেকে আসার কথা ছিল নরমাল মানুষের ক্ষেত্রে, যেহেতু দূরদৃষ্টি কিংবা আমরা বলতে পারি যে দূরদৃষ্টি বলাটা ভুল হবে, দূরবিন্দু যেটা সেটা হচ্ছে ইনফাইনাইট ডিসটেন্সে কিংবা ইনফিনিটি থাকার কথা। এই জন্য দেখবে তোমরা বইতেও, যেটা তোমাদের আমি দেখাচ্ছি পেজ নাম্বার 721 পেজে, সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে দূরবিন্দুতে যদি বস্তুকে রাখা হয় তাহলে চোখের রেটিনার প্রতিবিম্ব গঠন করে। তার মানে নিকট বিন্দুর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা 25 সেন্টিমিটারই কিন্তু থাকছে। তার মানে কি, যদি ব্যক্তি
এইখান থেকে যতগুলো বস্তু থাকবে এইদিকে উনি কিন্তু এখানে স্পষ্টতার প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন, কিন্তু এর থেকে এই দিকে যদি আমি একটা অসীমের সীমানা ধরি, অসীম থেকে যে এই ডিসটেন্স এর মাঝে যা বস্তু রয়েছে তাকে কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। তার মানে এটা একটা সমস্যার ব্যাপার। সেখানেও তো বস্তু থাকবে, সেটা তো ধরেন এই রাস্তা দাঁড়িয়ে আছে অনেক দূরের একটা জিনিস, হয়তো একটা লাইট পোস্টের কোনো একটা জিনিস, সেটা আপনি দেখতেই পাবেন না, কিংবা হোর্ডিংয়ে কিছু লেখা কিংবা কিছু জিনিস রয়েছে সেটা কিন্তু পরিষ্কার অন্য মানুষ হয়তো দেখতে পাচ্ছে, উনি কিন্তু দেখতে পাচ্ছেন না। এটা কিন্তু মায়াবীর ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব, এই মায়াবীর এই সমাধানটা আমরা কিভাবে করব? এই সমাধান জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এর জন্য একটা অবতল লেন্সের ব্যবহার করব। অবতল লেন্স ব্যবহার করলে আমাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কি না আমরা এর জন্য প্রতিবিম্বটা যে সৃষ্টি করব সেটা কিন্তু এর থেকে দূরেও যেটা রয়েছে, মানে কার্যকর ভাবে আমরা দূরবিন্দু কিন্তু অসীম দূরত্ব অবধি নিয়ে যেতে পারি। সেটা কিভাবে আমি তোমাদের ড্র করে বলছি। ধরো এইটা হচ্ছে চোখের পজিশন, মানে এখান থেকে সাপোজ এখানে চোখের পজিশন। এবার আমরা কি করব না একটা অবতল লেন্সকে এখানে সামনে কিন্তু প্লেস করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকমই যে অবতল লেন্সকে নেওয়া হবে তার ফোকাস ধরবে যেন অতটাই নয়, অর্থাৎ ব্যক্তি দূরবিন্দু যে কাছে সরে চলে আসছে, তাহলে আমাদের অক্ষিগোলক থেকে যতটা দূরে চলে আসছে কিংবা যতটা কাছে চলে আসছে বলা উচিত বরং, সেই ডিসটেন্সটাই যেন হয় সেই অবতল লেন্সে ফোকাস ধরবো, না হলে কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি করা মুশকিল হয়ে যাবে দূরের জিনিসের ব্যাপার। তো এই জন্য আমরা এইটাকে হিসাব রাখতে হবে ব্যক্তির ক্ষেত্রে, পার্টিকুলার মানুষের ক্ষেত্রে সেই ফোকাস দৈর্ঘ্য যুক্ত অবতল লেন্সকে চশমাতে দিতে হবে, অর্থাৎ অবতল লেন্সকে চোখের সামনে প্লেস করতে হবে। তো সেটা আমরা করব, এখানে প্লেস করলাম। হলো। এইবারে স্বাভাবিকভাবে যে আমাদের যদি প্রধান পয়েন্ট কেউ নি সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আসবে, এলো। আসার পর কি হবে না আলোর প্রতিসরণ হবে। তো আলোর প্রতিসরণ হওয়ার জন্য এটাকে যদি একটু বড় করে এঁকে নেওয়া হয় তাহলে মনে হয় বেটার হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছো অপসারী আলোকরশ্মি গুচ্ছ এরকম। তার প্রতিসরণ হলো এটা উত্তল লেন্সের মতোই কাজ করছে, আমরা জানি আমাদের চক্ষু লেন্সটা। তো তারপর প্রতিবিম্ব সে রেটিনায় এখানে মিলিত হবে, এখানে প্রতিবিম্ব সৃষ্টি করলো। কিন্তু এটাকে যখন আমরা পেছনের দিকে বর্ধিত করব, তার মানে কি কোথা থেকে অপসৃত হচ্ছে, কারণ হচ্ছে এ তো মিলিত হবে না, মিলিত হবে কোথায়, ফোকাসে হবে। তার মানে ফোকাস দূরত্ব কিংবা ফোকাস দূরত্বটা দূরবিন্দুর দূরত্ব, সেই বিন্দু ততটাই নিতে হবে। যদি সেটা হয় কারো ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে 2 মিটার, তাহলে সেটা 2 মিটারই নিতে হবে। তাহলে যদি 100 সেমি হয় তাহলে 100 সেমি নিতে হবে, যার যেরকম থাকবে আর কি, মানে কথা এটাই, যার ক্ষেত্রে যে মানটা থাকবে সেই মানটা যুক্ত যেন এই অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হয়। ওই জন্য বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকবে। এর ফলস্বরূপ দেখো প্রতিবিম্ব কিন্তু আর এরকম সামনে গঠিত হচ্ছে না, সে কিন্তু যেখানে হওয়া উচিত নরমাল মানুষের ক্ষেত্রে সেটাই হচ্ছে। অর্থাৎ কি না আমরা দূরবিন্দুকে কিন্তু কার্যত অসীম করে নিচ্ছি, সেই সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আসছে, সেখান থেকে প্রতিসরণ হচ্ছে, তারপরে গিয়ে রেটিনা থেকে মিলিত হচ্ছে, তাহলে সেখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি করছে। ওই জন্য তোমরা দেখবে বইতেও পরিষ্কার লেখা রয়েছে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের উপরে আপতিত হয়ে প্রতিসরণের পর ফোকাসের থেকে আসছে বলে মনে হচ্ছে। দেখো ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে। এই বিন্দুটি চোখের দূরবিন্দু বলে, এই যে বিন্দুটা যেটা আমি এখানে এঁকে বলেছিলাম তোমাদের, অক্ষি লেন্স প্রতিসরণের পর প্রতিবিম্বটি রেটিনায় গঠিত হচ্ছে। তো যেটা আমি বললাম সেটাই। তাহলে যেহেতু আমরা ইফেক্টিভলি বস্তু দূরত্বকে আমরা ইনফিনিটি করে নিচ্ছি, ইফেক্টিভলি কার্যকরভাবে, আর আমাদের যে প্রতিবিম্ব দূরত্ব, তো প্রতিবিম্ব আমরা বুঝতে পারছো যেটা বস্তু নরমাল যেটা হয়ে থাকে নরমাল মানুষের ক্ষেত্রে সেটাই, সেই ডিসটেন্সটা আমাদের এখানে ধরা রয়েছে, সেটা হচ্ছে যে স্মল ডি ধরা রয়েছে। অর্থাৎ
চোখ থেকে যেখান থেকে আসছে বলে মনে হচ্ছে, তাহলে দুই বিন্দুর দূরত্বটা এখান থেকে ডিসটেন্সটা ধরে নিচ্ছি আমরা d। তাহলে b হবে d, তার মানে যেহেতু এইদিকে ওই জন্য আমরা ধরবো -d। তো যেটা লেন্সের যেটা সাধারণ সমীকরণ সেটাই আমরা লিখব। তো লেখার পর কত আসছে 1/v, তো v এর জায়গায় আমরা লিখব কত -d, এরকম আসছে। তাহলে নেগেটিভ সাইন আসছে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আসার স্বাভাবিক কথা, কারণ হচ্ছে এটা অবতল লেন্স, অবতল লেন্সের ক্ষেত্রে যেটা ফোকাস ধরবো সেটা এমনিও ঋণাত্মক হয়। তো এই যে মানটা আমরা পেয়েছি যে f -d এখান থেকে যেটা পাওয়া গেল, তো এখান থেকে যদি আমরা ক্ষমতার বিচারে বলি তাহলে আমরা এরকম বলতে পারি, যেহেতু মাইনাস চলে এসেছে তো এমনি কত হয় 100/f হয়। তো যেহেতু f এক্ষেত্রে -d, তাহলে -100/d, তাহলে অত ডায়াপ্টার। এই ফর্মুলাটাই দেখবে তোমাদের রয়েছে কিন্তু স্বল্প দৃষ্টির ক্ষেত্রে যে সংশোধন করা হচ্ছে তার জন্য একটা নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্য, সেটা আবার যেন দূরবিন্দুর সমান হয় যে ব্যক্তির ক্ষেত্রে করা হচ্ছে, তার জন্য একটা অবতল লেন্স ব্যবহার করা হলো। এই যে রাশিমালাটা আমরা পেলাম, এই d -100/d ডায়াপ্টার পেলাম, কিন্তু এখানে একটা প্রবলেম দেখো ভেবে যে u ∞, তার মানে যে লেন্সটা দিচ্ছি তার পাওয়ার কিন্তু অনেক হিউজ। তো অত লেন্সের পাওয়ার এটা তৈরি করা, ব্যবহার করা, এটা তো একটা টাফ ব্যাপার হয়ে যাবে। তো এই জন্য কি করা হয়, মোটামুটি একটা সুবিধাজনক ভাবে u কে ইনফিনিটি না নিয়ে একটা কিছু ভ্যালু, সাপোজ ধরো d' সেটা কিন্তু নিয়ে নেওয়া হয়। তো এইটা নিয়ে নিলে সুবিধা হচ্ছে কি, ধরো আমাদের এই যে সমীকরণটা ছিল, তো এই ক্ষেত্রে আমরা ধরে রাখলাম -d আর এইটা হলো d' নিলাম। তো এইটা নিয়ে নেওয়ার জন্য কি দাঁড়াচ্ছে আমাদের, না তখন স্বাভাবিকভাবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য যা ছিল সেটা সেটা থাকবে না, চেঞ্জ হচ্ছে কিছু, কারণ এটা ইনফিনিটি থাকছে না। তো তখন আমরা এরকম বলতে পারি 1/f', তার মানে এখান থেকে কত আসবে 1/f' 1/d' -1/d, তাহলে এখান থেকে f' সমান যেটা আসছে d' d -d'। তো এই যে ফোকাস দৈর্ঘ্যটা আমরা পেলাম, যেটা বইতেও দেখবে লেখা রয়েছে, তো এইখান থেকে যদি আমরা p' টা বের করি, তাহলে p' কত হবে না 100/f'। আমরা কিছু নেগেটিভ বসাবো না, এখান থেকে যা আসবে, তো যেহেতু এটা 100 চলে এসেছে, তাহলে আমরা এটা বলতে পারি যে 100d -100d' বাই একটা আসছে কত d'। তো এটাই দেখো তোমরা বইতে পাবে, তারা শুধুমাত্র কি করেছে আলাদাভাবে লিখেছে, অর্থাৎ তারা এভাবে লিখেছে, মাইনাসটা আগে লিখেছে, এইখানে প্লাস অত ডায়াপ্টার। তো ব্যাপারটা একই। তো এইটা হচ্ছে কি না, যখন ইনফাইনাইট না করে, যেহেতু ক্ষমতাটা বেশি হয়ে যাচ্ছে, সে ক্ষমতাটাকে কম করার জন্য আমরা যখন আমরা কি করছি, এর একটা সুবিধাজনক মান, সে ডেফিনেটলি ওই যে মানটা হবে স্বাভাবিক, সেটা এর থেকে বেশিই হবে, এই নরমাল d থেকে বেশিই হবে। তো সেই ক্ষেত্রে আমরা বস্তু ধরে নিচ্ছি, তো ততটা দেখতে পারলেই মানুষের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো সেটা সেখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে ফর্মুলা যখন কোনো অঙ্ক বসবে তখন কিন্তু এটাও কাজে লাগবে। হ্যাঁ, এই যে স্মল d থাকছে, সেইটা কিন্তু যেখানে আমাদের ইমেজ ফরমেশনের কথা বলা হচ্ছে সেই ডিসটেন্সটাই কিন্তু ধরা হচ্ছে। ওই জন্য দেখবে এখানে বইতে লেখাও ছিল যে চোখ থেকে দূরবিন্দুর দূরত্ব হচ্ছে স্মল d, যেমন আগের ক্ষেত্রে যেটা হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে যেটা ছিল নিকট বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে এই ক্ষেত্রে দূরবিন্দুর দূরত্ব। তো এইখানে আলোচনা শেষ হচ্ছে আমাদের মায়োপিয়া নিয়ে। তার আগে আমরা হাইপারমেট্রোপিয়া নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে দুটো ছোট টপিক, অর্থাৎ প্রেসবায়োপিয়া এবং অ্যাস্টিগম্যাটিজম, অর্থাৎ ক্ষীণ দৃষ্টি এবং বিষম দৃষ্টি, সেটা নিয়ে একটু আলোচনা করে নেব। সেখানে কোনো ম্যাথমেটিক্যাল পার্ট নেই এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ এক্সাম্পলে উদাহরণ অঙ্কগুলো করে দেওয়া রয়েছে, সেগুলো আমি একটু বলে দেবো কোন অঙ্কগুলো একটু ভালো করে করতে হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।